এমন করে বোকার মতো কেউ রাস্তা পারাপার করে? চোখ দুটো ভগবান কি জন্য দিয়েছে শুনি? চোখে দেখতে পাচ্ছেন না গাড়ি চলছে? জীবনের দাম নেই না? ট্রাফিক সিগন্যাল বলে একটা কথা হয়, সেটা কি জানেন? দেখে তো মনে হচ্ছে অশিক্ষিত না মূর্খও না। তো এমন মূর্খামি করছিলেন কেন? আমি যদি না ধরতাম এতক্ষণে ভবলীলা তো পার করে ফেলতেন। ননসেন্স কোথাকার! হাঁ করে দেখছেনটা কি? তুলে দিন আমার ব্যাগটা। আপনাকে বাঁচানোর জন্যই তো পড়ে গেল। ওহো, এইসব লোককে নিয়ে না আর পারা যায় না। গড়গড়িয়ে কথাগুলো বলছে ঝিলিক, আর স্বরূপ তার দিকে হাঁ করে তাকিয়ে কথাগুলো শুনছে আর খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছে। সুন্দর মুখশ্রীর উপর ধ্যাবড়া মার্কা মোটা ফ্রেমের কালো চশমা পরে আছে সে। কোমর পর্যন্ত লম্বা চুলটাকে বেনুনি করে বেঁধে রেখেছে। পরনে সাদা মাঠা একটা কুর্তি আর জিন্স, হাতে একটা সত্যযুগের ঘড়ি। ইস, চশমার বদলে এই সুন্দর চোখ দুটোতে যদি একটু কাজল থাকতো, চুলগুলো খোলা থাকতো, আর কুর্তি জিন্সের বদলে যদি একটা নীল রঙের শাড়ি, আর ঘড়িটার বদলে এক গোছা চুড়ি থাকতো, যা দেখাতো না ওকে, পাগল হয়ে যেতাম আমি। এই যে, কানে কালা নাকি শুনতে পাচ্ছেন না আমার কথা? ব্যাগটা তুলে দিতে বললাম তো। অকৃতজ্ঞ একটা! কোথায় মরার হাত থেকে বাঁচালাম একটা থ্যাংক ইউ বলবে তা নয়, মুখে কুলুপ এঁটে আছে। নিজের মনে গজরাতে গজরাতে ব্যাগটা তুলে নিয়ে ঝিলিক উঠে পড়ল একটা অটোতে। এবার যেন স্তম্ভিত ফিরল স্বরূপের। আরে, চলে গেল তো মেয়েটা! কোথায় থাকে, কি নাম, কি করে, কিছুই তো জানা হলো না। আমার বন্ধুরা না ঠিকই বলে আমি না একটা আস্ত গাধা। আমার দ্বারা এসব হবে না। ওই তো অমিয় সেদিন আমাদের সঙ্গে বাজি ধরে লেকে অচেনা অজানা একটা মেয়ের থেকে মোবাইল নম্বর কি ঠিকুজি কুষ্টি পর্যন্ত নিয়ে এলো। আর আমি, কত বড় সুযোগ ছিল মেয়েটার সঙ্গে কথা বলার, তাকে না হাতছাড়া করে দিলাম। আর ছাড়লাম ওসব কথা। ভদ্রতার খাতিরে থ্যাংক ইউ কথাটা তো বলতে পারতাম। না জানি কত খারাপ ভাবলো ও আমার ব্যাপারে। ভাবলো তো ভাবলো, আমি কেন অত ভাবতে যাচ্ছি? আশ্চর্য! তাকে আমি চিনি না, জানি না। অজানা অচেনা একটা মেয়ে আমার সম্পর্কে কি ভাবলো কি না ভাবলো, কি আসে যায় আমার তাতে? আচ্ছা, আমি মেয়েটাকে অত গুরুত্ব দিচ্ছি কেন? হে ভগবান, আমার এটা কি হলো? আচ্ছা, এটাকে কি লাভ এট ফার্স্ট সাইট বলে? যা তা একেবারে! এই বয়সে আবার লাভ এট ফার্স্ট সাইট! না হওয়ার কি আছে? ভালোবাসার কি আবার কোনো বয়স হয় নাকি? আর তাছাড়া আমি কি বুড়ো হয়ে গেছি? 28 বছরের যুবক আমি। সুদর্শন, রীতিমতো ভালো চাকরি করি, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বাড়ি আছে, গাড়ি আছে। বাবা মা ভালো পাত্রী খুঁজছে বিয়ে দেওয়ার জন্য। যাতা নাকি আমি? এই যে দাদা, দাঁড়িয়ে থাকতে হলে ফুটপাতে দাঁড়িয়ে থাকুন না। মেন রাস্তায় কি করছেন? পাশ থেকে কারোর গলার স্বর শুনতে পেয়ে স্বরূপ সাবধানে রাস্তাটা পার হয়ে গেল ওপারে বাস ধরার জন্য। আজ আর গাড়িটা নিয়ে আসা হয়নি মায়ের জন্য। সে নাকি কী সব স্বপ্ন দেখেছে। আজ অফিস পর্যন্ত আসতে দিচ্ছিল না। অবশেষে তাকে বুঝিয়ে বুঝিয়ে আসা অফিসে। বাসে উঠে বারবার শুধু মনে পড়ছে ওই একটাই মুখ, আর কানে বাজছে তার কথাগুলো। আজ প্রায় 1 সপ্তাহ অতিক্রান্ত। তার স্মৃতি ভালো করে জাঁকিয়ে বসেছে স্বরূপের মনে। ক্ষণে ক্ষণে তা এসে দোলা দিয়ে যায় তাকে, আর তার পরক্ষণেই হাত কামড়ায় সে। রাগ হয় নিজের উপর। কেন যে সেদিন তাকে শুধু শুধু যেতে দিয়েছিলাম কে জানে। অনেকদিন তো তার অপেক্ষাতে ঠিক সেই জায়গাটাতেই গিয়ে দাঁড়িয়েছিল সে, কিন্তু কোনো ফল হয়নি। তারপর কেমন করে জানা নেই, সময়ের সাথে সাথে সেই স্মৃতি প্রায় ক্ষীণ। এখন তাই পুরো দমে চলছে মেয়ে দেখার কাজ। কখনো বাবা মায়ের সঙ্গে যেতে হচ্ছে, তো কখনো আবার একা একা। হাজারটা মেয়ে দেখার পর একজনকে বেশ মনে ধরল তার। বাবা মায়েরও বেশ পছন্দ। পাকা কথা দেওয়া হয়ে গেছে। দিনক্ষণ স্থির। মাস 2 পর বিয়ে। রীতিমতো তার সঙ্গে কথা হয় স্বরূপের। এর মাঝে হঠাৎ করে আবার দেখা ঝিলিকের সঙ্গে, ঠিক সেই জায়গায় যেখানে সে তাকে বাঁচিয়েছিল। সে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়, কাঁধে এত ভারী একটা ব্যাগ নিয়ে। সেই সঙ্গে হাতেও রয়েছে একটা ব্যাগ। শীতের পড়ন্ত বিকেলের ফুরফুরে হাওয়ায় তার সামনে চুলগুলো এলোমেলো হয়ে বারবার বিরক্ত করছে তাকে।
আর সে একরাশ বিরক্তি নিয়ে তার চোখ মুখ থেকে সরাতে ব্যস্ত। হঠাৎই ধ্যান ভাঙল স্বরূপের পেছন থেকে বাজতে থাকা গাড়িগুলোর হর্নের আওয়াজে। গাড়িটা থামিয়ে সে তার সঙ্গে দুটো কথা বলবে তারও জো নেই, তাই বাধ্য হয়ে গাড়িটাকে ইউটার্ন করে ওপরের রাস্তায় রেখে গাড়ি থেকে নেমে এবারে আস্তে আস্তে দেখে সে নেই। না, এবার নিজেকে একটু সংযত হতে হবে, মনটাকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না ভেবে গিয়ে উঠল গাড়িতে। তবুও মনটা কেমন যেন উসখুস করছে তার। এ কেমন ধরনের অনুভূতি বুঝেই উঠতে পারছে না সে। তাই মনটাকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য ফোন করে হবু স্ত্রী মোহরকে। তারপর কথায় কথায় ভুলে যায় ঝিলিককে। এমনি করে চলার ফাঁকে ফাঁকে আজকাল মাঝে মধ্যে তাদের মাঝে এসে হাজির হয় ঝিলিক। এখন প্রায়ই তাকে দেখতে পায় স্বরূপ সেই জেব্রা ক্রসিংয়ে। কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারে না সে। কেন যে মনটাকে বাগে আনা যাচ্ছে না বুঝতেই পারে না, তাই বড্ড রাগ হয় নিজের উপর। মাঝে মাঝে মনে হয় ওকে গিয়ে বলে দিই ও যেন না আসে এই সময়, তার থেকে ভালো আমি দেরি করে আসি। পরদিন ঠিক তাই করল সে, কিন্তু তার সঙ্গে দেখা না হওয়ায় মনটা আরো ভারাক্রান্ত হয়ে গেল তার। কি উচিত কি অনুচিত কিছুই মাথায় আসছে না তার। কাকে বলবে সে তার মনের কথাগুলো? মোহরকে? না না, সে কি করে হয়? মা বাবাকে বলবো? দূর, বাবাকে বলা যায় নাকি? মাকে বললে বলবে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এসব বন্ধ কর। বন্ধুদের বললে হাসাহাসি করবে। এমন সময় মাথায় এলো আজ তো মুহূর্তের ওখানে যাওয়ার আছে, আজ ওর বাবার জন্মদিন। একেবারেই ভুলে গিয়েছিল সে, তাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রওনা দেয় সেখানে। ঘরে ঢুকে নজর পড়ে ঝিলিকের ওপর। এখানেও কি করছে? কথায় কথায় মোহরের ঠাকুমার থেকে জানতে পারে ঝিলিক ও বাড়িরই মেয়ে, মোহরের সৎ দিদি। এবার সব কিছু পরিষ্কার হয় স্বরূপের কাছে। মনে পড়ে ঘটক মশাই সম্বন্ধখানা ঝিলিকের জন্য নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে। আর মা বাবা প্রথমবার যখন এ বাড়িতে আসে ঝিলিককেই দেখার জন্য আসে, কিন্তু মোহরের মা ঝিলিকের বদলে মোহরকে পাঠিয়ে দেয়, কারণ সে আগে থেকে ঘটকের কাছ থেকে জানতে পারে যে ছেলেরা অবস্থাপন্ন। নিজের মেয়ে যাতে ভালো থাকে তার জন্যই তার এই পরিকল্পনা। সে আরও জানায় এখানে ঝিলিক ভালো নেই, ছোটবেলা থেকে অবহেলা শুয়ে শুয়ে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। তার ঠাকুমা আরও বলেন যে সে যেন তারই মতো একটা ভালো পাত্র খুঁজে দেয় ঝিলিকের জন্য। এবার কি করবে ভেবে পায় না স্বরূপ। একদিকে ভালো লাগার বলতে গেলে ভালোবাসার মানুষ, একদিকে তারই বোন যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তার আর মাত্র সপ্তাহখানেক বাকি। কিছু ভেবে না পেয়ে নিরিবিলিতে গিয়ে মাকে ফোন করে বলে সব কিছু। মা বলে জানি না বাপু তোমার মতিগতি, যখন জিজ্ঞাসা করলাম কেউ আছে কি না তখন কিছু বললে না। এখন বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, বেশিরভাগ জনকে নেমন্তন্ন করা হয়েছে, সবাই জেনে গেছে কার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। আর তুমি কি না এসব বলছো? আমি কিচ্ছু করতে পারবো না, বাবাকে বলো। খুব রাগ হয় তার মায়ের উপর। মা সারা জীবনটা এমনভাবেই কাটিয়ে দিল, কিছু হলেই বলবে বাবাকে বলো। বাবাকে বলার হলে কি আর তোমায় বলতাম মা? বাবাকেই তো ফোন করতাম। কি করবো আমি এখন? ঝিলিককে বলবো আমার মনের কথা? না না বাবা, সে যা মেয়ে, আবার না সেদিনের মতো কতগুলো কথা শুনিয়ে দেয়। ওর ঠাকুমাকে বলবো? না না, বয়স্ক মানুষ মিছিমিছি টেনশনে পড়ে যাবেন। দুজনেই যে নাতনি, একজনের বিয়ে দিতে গিয়ে অপরজনের বিয়ে ভাঙবেন কি করে? তাহলে কি চুপচাপ বিয়েটা করে নেব? কিন্তু সারা জীবন মনটা খচখচ করবে। তারপর যখন চোখের সামনে ঝিলিককে দেখব তখন তো আর তাকে ভোলা সহজ হবে না। এমনভাবে মোহরকেও তো ঠকানো হবে। তার থেকে বরং সবটা বলে মোহরকেই বলি। অবশেষে সবটা শুনে মোহর চুপ করে বসে আছে ছাদে থাকা একটা বেঞ্চে, আর তার সামনে দাঁড়িয়ে স্বরূপ। মোহরের মধ্যে কি চলছে কিছুই যে একদম আন্দাজ করতে পারছে না তা কিন্তু একেবারেই নয়। এমন সময় ঝিলিক এসে বলল, মোহর, ওনাকে নিয়ে নিচে আয়। কেন রে দিদি ভাই? ওপরে থাকলে খুব কি মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে, নাকি তোর আমার সুখ সহ্য হচ্ছে না? মোহর, কি বলছিস এসব? ঠিকই তো বলছি, এসেছিস কেন তুই এখানে? মা পাঠালো, খেতে ডাকছে তোদের। আর সরি তোদের ডিস্টার্ব করার জন্য।
তারপর আর একটাও কথা হয়নি স্বরূপের মোহরের সঙ্গে। একবারের জন্য আর সে ফোন করেনি। এদিকে বিয়ের দিন এগিয়ে যত আসছে ততই অস্বস্তি হচ্ছে স্বরূপের। কি করে ভাঙবো বিয়েটা? মোহরের মনটাও তো ভেঙে যাবে। কাউকে আঘাত দিয়ে যে ভালো থাকা যায় না। তার উপর এসবের জন্য মোহর তো দায়ী নয়। আমরা ওকে দেখেই ওকে পছন্দ করেছি। স্বরূপের মা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গেই হোক। এর মাঝে তুমি অন্য কাউকে ডেকে এনো না। ব্যাপারটা বেশি দূর গড়ায়নি। তুমি ভুলে যাও তাকে। কিন্তু ভুলতে বললে কি আর ভোলা যায়? মন তো কোনো কারণ বারণ কিছুই শোনে না। তবুও সেসব ভুলে কেবলমাত্র মা বাবার সম্মানের কথা ভেবে চুপচাপ হাজির বিয়ের আসরে। হয়তো তার জায়গায় তার বন্ধুদের কেউ থাকলে অনায়াসেই প্রকাশ করে ফেলত নিজের মতামত। কিন্তু স্বরূপ যে চিরকাল মুখচোরা টাইপের, তাই বুকে পাথর চাপা দিয়ে বসে আছে বিয়ের পিঁড়িতে। চোখ দুটো কেবলই খুঁজছে ঝিলিককে, শেষবারের মতো একবার তাকে দেখার জন্য। এরপর হয়তো তাকে আর সেই নজরে দেখা যাবে না। বলা ভালো, উচিত নয়। শুধু আফসোস একটাই, তাকে ভালোবাসি কথাটা বলা হলো না। যদি বলতে পারতাম মনের দ্বন্দ্বটা একটু হলেও কম হতো। জানি তার উত্তর নাই হতো, কিন্তু তার মুখের না কথাটা শুনতে পেলে জীবনটা বোধহয় আরো সহজ হতো। সহজ হতো এখানে বসে থাকাটাও। দেখতে দেখতে পান পাতায় মুখ ঢেকে কোণে এসে হাজির। এবার শুভ দৃষ্টির পালা। ইচ্ছে করছে না চোখ তুলে তাকাতে, কিন্তু সবার জোড়াজুড়িতে চোখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে ঝিলিক। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না সে। চোখ দুটো থেকে গড়িয়ে পড়ছে আনন্দাশ্রু। মাথাতেই আসছে না মোহরের জায়গায় ঝিলিক এলো কি করে। তাহলে কি মা করলো এসব? না না, মা যদি হবে তাহলে কিছু তো ইঙ্গিত পেতাম। হঠাৎই বেজে উঠল তার ফোন। স্ক্রিনে চোখ রাখতেই দেখল মোহরের নাম ভাসছে। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে শুনতে পেল মোহরের কণ্ঠস্বর। কি স্বরূপবাবু? ও সরি জামাইবাবু, কেমন দিলাম বলুন? ভাবলাম আমি কেন শুধু শুধু কষ্ট পাবো, আপনাকেও একটু কষ্ট দিই। আর দেব নাই বা কেন বলুন তো? মনে একজনকে রেখে অন্য একজনকে বিয়ের জন্য কথা দেওয়া এ কিন্তু ঘোর অন্যায়। আমি এর পক্ষপাতী নই। ওটা যদি দিদিভাই না হতো না, তাহলে আপনার খবর ছিল। অনেক কষ্ট পেয়েছে দিদিভাই, ভালো রাখবেন ওকে। আর রইল আমার কথা, আমার জন্য আপনার থেকে অনেক বেটার কেউ অপেক্ষা করছে। কিন্তু তুমি কোথায়? কোথায় আবার? পালিয়েছি, তাও আবার একটা ছেলের সাথে। সত্যি? ধ্যাৎ, আপনিও না কিছুই বোঝেন না দেখছি। এত সাত তাড়াতাড়ি ছেলে পাবো কোথায়? তাহলে বললে যে? মিথ্যে বলেছি বুঝলেন না, মিথ্যে। আপনি না সত্যি মিথ্যে বলে না পালালে আমার জায়গায় দিদিভাইকে পেতেন কি করে? মাকে আপনার কথাগুলো বললে না, আস্ত রাখতো না মা দিদিভাইকে। আর তাছাড়া বিয়ের পর দিদি কি আর সহজভাবে আসতে পারতো আমাদের বাড়িতে? নাকি আপনি সঠিক জামাই আদর পেতেন? কিন্তু আর কিন্তু নয়, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলুন দেখি, তা না হলে বাড়ি ফিরতে পারছি না। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।